জান্নাত। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মিয়ানমারের সেনাবাহিনী বিদ্রোহী গোলাগুলিতে ঝুঁকিতে সেন্ট মার্টিনসের মানুষ। দ্বীপে খাদ্য সংকট সামলাতে বিকল্প পথে নৌ চলাচল শুরু। কোরবানির ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন সড়ক, মহাসড়ক ও নৌপথে বাড়ছে যানবাহনের চাপ। ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছেন যাত্রীরা। এবার বিস্তারিত। রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহীদের গোলাগুলিতে এখনও ঝুঁকিতে আছে বাংলাদেশের সেন্ট মার্টিনসের মানুষ। টেকনাফ থেকে 6 দিন বন্ধ ছিল ট্রলার চলাচল। এমন অবস্থায় দ্বীপে খাদ্য সংকট দেখা দেয়। পরিস্থিতি সামলাতে বিকল্প পথে আজ থেকে নৌযান চলাচল শুরু হয়েছে। কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়ার রিপোর্ট। কক্সবাজারের টেকনাফের নাব নদীর শাহপরী দ্বীপ সহ আশপাশের সীমান্তে মিয়ানমারের ওপারে ফের পাওয়া যাচ্ছে দেশটির সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির গোলাগুলির শব্দ। টেকনাফের নাব নদীর নাইক্ষংদিয়া মোহনায় বাংলাদেশি নৌযানকে লক্ষ্য করে গুলির ঘটনাও ঘটেছে মাঝে মধ্যে। সবশেষ গেল মঙ্গলবার শাহপরী দ্বীপ থেকে সেন্ট মার্টিনস যাওয়ার পথে যাত্রীবাহী ট্রলার লক্ষ্য করে ছোড়া হয় 10-12 রাউন্ড গুলি। ইদানিং এক সপ্তাহের মধ্যে তারা গুলি চালাচালি শুরু করেছে। এটা কি নাকি এই তাদের আভ্যন্তরীণ যে সংঘাতের নাচাকাবাহানি করতেছে, নাকি ওখানকার বিদ্রোহীরা করতেছে, আমরা তো বুঝতে পারতেছি না। একদিকে আমাদের সেন্ট মার্টিনে মাছ মারা বন্ধ হয়ে গেছে, আর একদিকে হচ্ছে আপনার টেকনাফ থেকে ট্রলার আপ ডাউন বন্ধ হয়ে গেছে। নিরাপত্তার কারণে 6 দিন ধরে পণ্য ও যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ ছিল টেকনাফ সেন্ট মার্টিনস নৌ রুটে। এতে দ্বীপটিতে দেখা দেয় খাদ্য সংকট। মানুষ খুব ভোগান্তিতে আছে, কারণ সেন্ট মার্টিনে কিছু নাই খাওয়ার মতো। আর সেন্ট মার্টিনের মানুষ যাতায়াত করতে না পারলে খুবই অসুবিধাতে পড়ে। কারণ আমাদের সেন্ট মার্টিনে খুবই অভাব অনটন চলতেছে, যেহেতু আমাদের সেন্ট মার্টিনের লোক পারাপার নিয়ে খুবই দুশ্চিন্তায় আছে এবং খুবই সমস্যায় আছে। এমন পরিস্থিতিতে বিকল্প পথে কক্সবাজার সদর থেকে টেকনাফের ঘোলাচ্চর পয়েন্ট দিয়ে সেন্ট মার্টিনসে নৌযান চলাচলের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। খাবার এবং অন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য ট্রলারে করে, বড় বড় যে ট্রলার আছে সেই ট্রলারে করে বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিনে যাবে এবং এই পথটা মোটামুটি নিরাপদ, এটা আমাদের সিকিউরিটি ফোর্স জানিয়েছে। আর যাত্রীদের বিষয় আছে, যারা ইমার্জেন্সি কেস যাদের আছে আর কি, মেডিকেল বা এরকম কেস আছে, সেক্ষেত্রে আমরা শাহপরী দ্বীপের পাশ দিয়ে গোলার চর যে জায়গাটা আছে, ওখানে একটা চ্যানেল আছে, যদিও ওখানে পানি কম থাকে, বাট সেখানে আমরা জোয়ারের সময় এটা যাওয়া সম্ভব এবং যখন তারা যাবে আর কি, যাওয়া আসা করবে যাত্রীরা, সেই ক্ষেত্রে আমাদের কোস্টগার্ড তাদের নলেজে পড়া থাকবে, তারা সিকিউরিটি পাঠা তারা দেখবে। গেল নভেম্বর থেকে মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে গোলাগুলি চলছে, যার প্রভাব পড়েছে সীমান্ত লাগোয়া বাংলাদেশি গ্রামগুলোতে। সুনীল বড়ুয়া, মাছরাঙ্গা সংবাদ, কক্সবাজার। কোরবানির ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন সড়ক, মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। তবে সকাল থেকে এ পর্যন্ত ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ভোগান্তি ছাড়াই গাড়ি চলছে। শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আছেন আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য। ঢাকা রংপুর মহাসড়ক দিয়েও নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাচ্ছেন যাত্রীরা। এদিকে গেল কয়েকদিনের চেয়ে পাটুরিয়া দৌলতদিয়া রুটে আজ কিছুটা বেড়েছে ঈদে ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ। ওই রুটে মানুষ ও যানবাহন পারাপারের জন্য রয়েছে ছোট বড় 20টি ফেরি ও 30টি লঞ্চ। গাজীপুর সাভার থেকে সড়ক, মহাসড়কের অবস্থা জানিয়েছেন জেলা প্রতিনিধি ফারদিন ফেরদৌস ও সৈয়দ হাসিব। ঈদের বাকি আর মাত্র 3 দিন। গতকাল সকাল থেকেই ঈদ যাত্রা শুরু করেছে গাজীপুরের যে শ্রমজীবী মানুষ আছে, যারা নিজেদের বাড়ি থেকে ঈদ করবে। আজকে বিকেল থেকে আমরা দেখতে পেয়েছি গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যে স্টেশন দুটি আছে, সেই স্টেশন দুটিতে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেছেন, যারা ঈদে বাড়ি ফিরবেন। আজকে বেশ কিছু পোশাক কারখানায় ছুটি হয়েছে। আগামীকাল কথা রয়েছে গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হবে। এখানে 2000-এর অধিক পোশাক কারখানা আছে। আজকে যত মানুষ এই স্টেশনগুলোতে দেখা যাচ্ছে, কাল এর চেয়ে 3 গুণ 4 গুণ বেশি মানুষজন ভিড় করবে এবং এক্ষেত্রে দেখা যাবে যেহেতু সবাই বাড়ি যাবে একযোগে, যানবাহনের সংখ্যাও এই স্টেশনগুলোতে বাড়বে, যে কারণে আজ থেকেই মহাসড়কগুলোতে অনেকটাই ভিড় শুরু হয়েছে যানবাহনের। তবে এখন পর্যন্ত কোথাও কোনো যানজটের খবর আমরা পাইনি।
পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে সড়কের শৃঙ্খলা রক্ষায় তাদের বিপুল সংখ্যক সদস্য কাজ করছে। বিকেলের পর থেকেই আমরা কিন্তু ঢাকা আরিচা মহাসড়কে যানজটের একটি চাপ লক্ষ্য করেছি এবং সেই সাথে ঈদে ঘরমুখী মানুষের একটা বাড়িতে যাওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করেছি এবং দুপুরের পর থেকেই এই ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টগুলোতে, বিশেষ করে সাভার বাজার, বাস স্ট্যান্ড, নবীনগর, বাইপাইল হয়ে বিভিন্ন পয়েন্টগুলোতে যানবাহনের চাপ বেড়েছে এবং এই বিভিন্ন পয়েন্টগুলোতে সাধারণ মানুষ তারা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ছোট বড় বিভিন্ন যানবাহন সহ তারা বিভিন্ন প্রকার বাস, মিনিবাস এবং অনেকে ট্রাকে করেও কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। শেষ মুহূর্তে কোরবানির পশুর যত্ন নিতে ব্যস্ত পশু পালনকারী ও খামারিরা। তারা জানান গো খাদ্যের দাম বেশি হয়, এবার পশুর দামও কিছুটা চড়া। নেত্রকোনা, বরিশাল, গাইবান্ধা ও মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনায় কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় 1,10,000। ছোট বড় 6,600 খামার সহ জেলায় প্রস্তুত করা হয়েছে 1,32,000টি গরু, যা চাহিদার তুলনায় বেশি। বরিশাল, গাইবান্ধা ও মেহেরপুরেও প্রস্তুত রয়েছে চাহিদার চেয়ে বেশি গরু। খামারি ও গৃহস্থদের দাবি, প্রাকৃতিকভাবে লালন পালন করা গরুর চাহিদা বেশি থাকায় দামও থাকে ভালো। আমরা নিজস্ব জমিতে ঘাস চাষ করি। ঘাস আছে 2 ধরনের, নেপিয়ার, স্মার্ট নেপিয়ার। এই ঘাসগুলাই আমরা এখানে কুচি কুচি করে এগুলো খাওয়ানো হয়। অনেকে আবার এরই মধ্যে অনলাইনে বিক্রি করে ফেলেছেন কোরবানির জন্য প্রস্তুত করা গরু। সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আসা বন্ধে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি খামারি ও গৃহস্থদের। অনলাইনে বিক্রি করতেছি এবং এটা লাইভ ওয়েটে বিক্রি হবে। দেখা গেল যে বিক্রির সময় আরও 10 কেজি বা 20 কেজি বেড়ে গেছে, সেক্ষেত্রে আরও কিছু বেড়ে যাবে আর কি। সেটা বাজার এখন পর্যন্ত ভালো গরু, যদি ইন্ডিয়া থেকে গরু না ঢোকে খামারিদের গরু বেচতে কোনো অসুবিধা হবে না। নিরাপদ মাংস সরবরাহের লক্ষ্যে পশু মোটা তাজা করতে হরমোন না খাওয়াতে খামারিদের পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ট্রেনিং, তাদের প্রশিক্ষণ, তাদের সাথে ওঠান বৈঠক, খাদ্য সম্পর্কে আলোচনা, বাসস্থান সম্পর্কে আলোচনা, চিকিৎসা, এগুলো আমাদের রুটিন কার্যক্রম এবং সেগুলো আমরা ধারাবাহিকভাবে তাদের সাথে করছি এবং আমাদের সাথে খামারিদের যোগাযোগ আছে। তাদের যে কোনো সমস্যা হলে আমরা সেগুলো কার্যক্রম, আমাদের বিভাগীয় যে কার্যক্রম সেগুলো আমাদের বাস্তবায়ন করছি। দানাদার খাদ্যের উপর চাপ কমানোর জন্য, তাদের উৎপাদন ব্যয় কমানোর জন্য উন্নত জাতের ঘাস চাষে উদ্বুদ্ধ করছি। এই ঘাসগুলোতে পর্যাপ্ত প্রোটিন রয়েছে, যাতে খামারিরা আসলে তাদের উৎপাদন ব্যয় কমবে, গরু হৃষ্টপুষ্ট হবে। গোখাদ্যের দাম বেশি থাকায় এবার কোরবানির গরুর দাম কিছুটা বেশি, জানান খামারিরা। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। বগি বোঝাই কোরবানির পশু নিয়ে চতুর্থবারের মতো চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে চলছে ক্যাটল স্পেশাল ট্রেন। তবে এবার আলাদাভাবে পশু পরিবহনের ট্রেনে চালু না করে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আলাদা ওয়াগনে পরিবহন করা হচ্ছে পশু। গতকাল থেকে শুরু হয়েছে রেলপথে পশু পরিবহনের এই সুবিধা। প্রথম দিন 4টি ওয়াগনে 80টি গরু ছাগল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি, যার মধ্যে ছাগলের সংখ্যা 9টি। রেলওয়ে কর্তৃপক্ষের বিশেষ এই সেবায় খুশি গরু ব্যবসায়ী ও খামারিরা। বিভিন্ন স্টেশন বিরতি দিয়ে পদ্মা সেতু হয়ে গরু ছাগল নিয়ে ঢাকা আসছে ট্রেনটি। এতে খামারি ও ব্যবসায়ীদের খরচ গুনতে হবে গরু প্রতি 770 টাকা আর প্রতি ওয়াগনের ভাড়া 15,470 টাকা। গত বছর দেশের সবচেয়ে বেশি যে 3 জেলায় বাল্য বিয়ে হয়েছে তার একটি বগুড়া। বিশেষজ্ঞদের মতে দারিদ্র্য, অশিক্ষা ও অসচেতনতার কারণে বাল্য বিয়ের শিকার হচ্ছে শিশুরা। বগুড়া প্রতিনিধি খোরশেদ আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আজ যে মেয়েটি স্কুলে ব্যাগ নিয়ে প্রাণবন্তভাবে ক্লাস করছে, 2-1 দিন পরই আর তাকে দেখা যাচ্ছে না। শিক্ষক খোঁজ নিয়ে জানতে পারেন তার বিয়ে হয়ে গেছে। এভাবেই 18-র গণ্ডি না পেরোতেই ঝরে পড়ছে অনেক মেধাবী ছাত্রী। জেলা ও উপজেলা পর্যায়ে বাল্যবিবাহের প্রবণতা নিয়ে গত এপ্রিলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে উঠে আসে দেশের সবচেয়ে বেশি বাল্যবিয়ের ঘটনা ঘটেছে বগুড়ায়। সরকারি এই সংস্থার হিসেবে গত বছর বগুড়ায় যত বিয়ে হয়েছে তার মধ্যে বাল্যবিবাহের হার 63%, যেখানে পাত্রপাত্রীর বয়স 18 বছরের নিচে। 15 বছরের নিচে এই হার 20% বেশি। এর মধ্যে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি শিবগঞ্জ ও সারিয়াকান্দিতে, যা যথাক্রমে 63 ও 65%।
স্মার্টফোনের কুফল, যথাযথ শিক্ষার অভাব, অভিভাবকদের অসচেতনতা, নিরাপত্তার অভাবে শিশু কিশোরেরা বাল্যবিয়ের শিকার হচ্ছে বলে মনে করেন স্থানীয়রা। আইনের বেড়াজাল থেকে বাঁচতে অনেকেই বিয়ের নিবন্ধন পর্যন্ত করেন না বলে জানায় তারা। বাবা মা আজকে দেখতেছে যে আজকের সমাজে একটা মেয়ে ঘরে থাকলে সে বাবা মার চিন্তা হয় যে কবে মনে হয় বিয়ে দেবো, বিয়ে দিলে মনে হচ্ছে যে তারা দায়িত্বটা শেষ। চরাঞ্চলে বেশি মানুষ বসবাস করে এবং সেইখানেই এই ঘটনাটা বেশি ঘটে, আমরা যেটা দেখি আর কি। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার বলছেন, বাল্যবিয়ের কুফল নিয়ে বিভিন্ন ইউনিয়নে তারা নিয়মিত অভিভাবকদের সাথে আলোচনা, উঠান বৈঠক করছেন। দরিদ্রতা, তারপরে হচ্ছে যে বাবা মায়ের অসচেতনতা এবং দেখা যাচ্ছে যে শহরের বেশিরভাগ মানুষ কিন্তু শিক্ষিত না, অশিক্ষিত বাবা মা। ওনারা আসলে ওইভাবে বুঝতে পারে না যে আসলে বাল্য বিবাহটা দিলে কি ক্ষতি হতে পারে, সেটা আমরাই ওনাদেরকে ভালোভাবে বোঝাই। বাল্যবিয়ের প্রবণতা কমাতে কাজীদের পড়ানো বিয়ের তথ্য ডিজিটালাইজ করা জরুরি বলে মনে করেন জেলা প্রশাসক। আমরা কাজীদের ডাটাবেজের সাথে যদি আমরা কাবিননামাটা অনলাইনে করতে পারি এবং সেই প্ল্যাটফর্মটার একটা সফটওয়্যার ডিজাইন করে যদি সেই প্ল্যাটফর্মের সাথে আমাদের ইউনিয়ন পরিষদের সাথে অ্যালাইন করে দিতে পারি যে এখানে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের আমি ইনপুট দেওয়ার সাথে সাথে যদি 18 বছর পূর্ণ না হয় বা 21 বছর পূর্ণ না হয় ছেলেদের ক্ষেত্রে, তাহলে কোনো অবস্থাতেই এটা আমি ইনপুট দিতে পারবো না। বগুড়ার পরই বাল্যবিয়ের সংখ্যা বেশি জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে। বিবিএসের হিসেবে 2022 সালে দেশে বাল্যবিবাহের হার 30% আশেপাশে থাকলেও 2023 সালে এই হার বেড়ে 40% ছাড়িয়ে যায়। মাছরাঙা নিউজ ডেস্ক। বগুড়ায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে 29,40,000 টাকা চুরির ঘটনা ঘটেছে। গতরাতে জেলা সদরের মাটিডালিতে নিরাপত্তা প্রহরীর অনুপস্থিতিতে ছাদের গেট কেটে ব্যাংকে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে আজ সকালে সিন্দুক কাটা দেখে পুলিশে খবর দেন ব্যাংক কর্মকর্তারা। ঘটনাস্থলে গিয়ে আলামত এবং সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করছে পুলিশ। এদিকে মানিকগঞ্জে লুণ্ঠিত 48 ভরি স্বর্ণালংকার সহ 2 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। 1 জুন জেলার সিঙ্গাইরের জামশা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটে। ফের বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে সিলেট নগরীর বিভিন্ন এলাকা। সকালে থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, জালালাবাদ উপশহর, সোভানীঘাট, 13 রতন, মাছিমপুর সহ শহরের বিভিন্ন নিম্নাঞ্চল। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত জেলায় 105 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী 3 দিন সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। সিলেটে নড়াইল ও টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকায় বাস ও লেগুনার মধ্যে সংঘর্ষে 2 যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 1 জন। টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ড ভ্যান মোটরসাইকেল সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সকাল 8:30টার দিকে উপজেলার কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নড়াইল যশোর সড়কের চাঁচড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রিয়ান হাসান মাহফুন নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। প্রায় 2.5 মাস বন্ধ থাকার পর রাঙামাটির কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচল শুরু হয়েছে। কাপ্তাই হ্রদে পানি বাড়ায় জেলা সদরের সাথে 5টি উপজেলায় শুরু হয়েছে এ লঞ্চ চলাচল। এতে যাত্রীদের পাশাপাশি স্বস্তি প্রকাশ করেছেন লঞ্চ চালক ও শ্রমিকরা। গতি বেড়েছে ব্যবসায়িক কার্যক্রমে। ঘূর্ণিঝড় রিমাল সহ মৌসুমী বায়ুর প্রভাবে রাঙামাটিতে বেশ কয়েকদিন ভারী বৃষ্টিপাত হওয়ায় বৃদ্ধি পায় হ্রদের পানি। তবে দীর্ঘমেয়াদে সংকট সমাধানে কাপ্তাই হ্রদ খননের দাবি জানিয়েছেন লঞ্চ মালিক ও শ্রমিকরা। খাগড়াছড়িতে নো হেলমেট নো ফিউয়েল নির্দেশ মানা হচ্ছে না। পুলিশ বলছে হেলমেট না পরলে জ্বালানি না দেওয়ার কার্যক্রম বাস্তবায়নে তারা কঠোর পদক্ষেপ নেবে। খাগড়াছড়ি থেকে কানন আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সড়কে মোটরসাইকেল চালক ও আরোহীদের দুর্ঘটনা থেকে রক্ষা করতে সারা দেশে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়নের জন্য সম্প্রতি নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। খাগড়াছড়িতে এই নির্দেশনা মেনে চলার বিষয়ে পুলিশ প্রশাসন সচেতনতামূলক পদক্ষেপ নেয়, কিন্তু জেলায় এর কোনো প্রভাব পড়ছে না। বেশিরভাগ চালক ও আরোহী মানছে না এই নির্দেশনা।
হেলমেট পরা নিয়ে বিআরটি এর আইন কার্যকরে পুলিশের ভূমিকা কেবল সচেতনতামূলক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ। তবে নির্দেশ বাস্তবায়নে নজরদারি বাড়ানো সহ আইন অমান্যকারীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন পুলিশ সুপার। হেলমেট ব্যতিরেকে কেউ যদি মোটরসাইকেল নিয়ে তেল দিতে আসে তাকে তেল দেওয়া যাবে না, ডিজেল বা অকটেন বা যা কিছু আমরা বলি না কেন। এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। আর বিশেষ করে এটা যদি আমরা বাইরেও দেখি যে মোটরসাইকেলে হেলমেট নিয়ে যারা চলাচল করছে সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মোটরসাইকেল চালক ও আরোহীদেরকে হেলমেট পরতে বাধ্য করা হবে বলে জানান জেলার ট্রাফিক পরিদর্শক। এই হেলমেট না পরলে আমাদের সড়ক পরিবহন আইনে 92 ধারায় 3 মাস জেলের বিধান আছে, 3 মাস জেলের এবং 10,000 টাকা সর্বোচ্চ জরিমানার বিধান আছে এবং উভয়দণ্ড আছে। আমাদের অভিযান আমরা আরেকটু বেগবান করব। বিভিন্ন পয়েন্টে আমরা অফিসার ভিত্তিক তদারকি করাবো এবং পেট্রোল পাম্পেও আমরা পুলিশ মোতায়েন করব। জেলা শহরে পুলিশের উপস্থিতিতে হেলমেট পরলেও অন্য সময়ে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ছাড়াই চলাচল করতে দেখা যায়। এখন যখন আমরা দিতে চাচ্ছি না তখন ওরা আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে, কেন দিবেন না, আমার স্থানীয় বাড়ি এখানে, আমার কাছে এখানে, বিভিন্ন ধরনের ক্ষমতার অপব্যবহার করতে চায়। আমাদের এখানে আমরা হেলমেট ছাড়া কাউকে তেল দিতে চাই না, কিন্তু মানুষ আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিচ্ছে যারা হেলমেট ছাড়া আসছে। আমি সবসময় হেলমেট নিয়ে আসি, কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে হেলমেটটি আমি আনতে পারি নাই, আর সেই জন্য ওনারা আমাকে তেল দেয় নাই। এই অবস্থায় খাগড়াছড়িতে নো হেলমেট নো ফুয়েল নীতি বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। মাছরাঙা নিউজ ডেস্ক। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে শুকনো মরিচের দাম কমেছে কেজিতে 40 টাকা। ঈদের আগে শুকনা মরিচের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষ। এক সপ্তাহ আগে প্রতি কেজি শুকনা মরিচ প্রকারভেদে 280 থেকে 320 টাকা দরে বিক্রি হলেও এখন তা 240 থেকে 280 টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ করেই শুকনা মরিচের দাম কয়েক দফা বেড়ে 320 টাকা হয়েছিল। সম্প্রতি শুকনা মরিচের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। কিছুদিন আগে কাঁচামরিচের দাম কম থাকায় কৃষকরা কাঁচামরিচ শুকিয়ে শুকনা করেছেন। এসব শুকনা মরিচ বাজারে আসায় দাম কমে এসেছে। এদিকে যশোরের বেনাপোল ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি অব্যাহত থাকায় স্থানীয় বাজারে কমেছে কাঁচামরিচের দামও। বন্দরনগরী চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বিশ্ব ফ্যাটি লিভার দিবস 2024। সকালে নগরীর প্রেস ক্লাবের সামনে থেকে র্যালি বের করে লিভার কেয়ার সোসাইটি। র্যালিটি উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা। র্যালি শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সভা। এতে বক্তারা রাখেন চট্টগ্রাম লিভার কেয়ার সোসাইটির সভাপতি ডাক্তার আবদুল্লাহ আল মাহমুদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও ডাক্তার তারিক শামস। এতে বক্তারা বলেন, বাংলাদেশে প্রতি 3 জনের 1 জনের ফ্যাটি লিভার আছে। এই রোগ থেকে বাঁচতে প্রত্যেক ব্যক্তির সপ্তাহে অন্তত 5 দিন অন্তত 30 মিনিট করে হাঁটা বা শরীর চর্চার পরামর্শ দেন তারা। ময়মনসিংহ বিভাগের 11টি উপজেলার নবনির্বাচিত 33 জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথ নিয়েছেন। সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজনে নগরীর জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস সহ জনপ্রতিনিধি ও বিভাগের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর 2 সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল এবং কৃষ্ণচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল। বিকেলে জেলার শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে ভার্চুয়ালি যুক্ত হয়ে খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল। খেলায় শ্যামপুর বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে 2-0 গোলে হারিয়ে জয়লাভ করে চাঁদপুর 2 সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল। অন্যদিকে বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় 1-0 গোলে বাবুপুর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে হারায় কৃষ্ণচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে।
অধিগ্রহণ করা জমি সময়মতো বুঝিয়ে না দেওয়া আর নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির অজুহাতে দীর্ঘদিন ধরে খুলনার ভৈরব সেতুর কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের উপর মহলে যোগাযোগ আর প্রভাবের কারণে বারবার তাগাদা দিয়েও কাজ করাতে ব্যর্থ হচ্ছেন স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। এবছরের জুনে শেষ হওয়ার কথা ছিল খুলনার ভৈরব সেতুর কাজ, কিন্তু 1316.96 মিটার দীর্ঘ এই সেতুর কাজ শুরুর 4 বছরে প্রকল্পের অগ্রগতি মাত্র 13 ভাগ। ভৈরব নদের দুপাড়ে দৃশ্যমান মাত্র 20টি পিলার। 2020 সালে শুরু এই সেতুর কাজ 2022 সালের নভেম্বরে শেষ করার কথা ছিল, কিন্তু কাজের সময় এরই মধ্যে বাড়ানো হয়েছে একবার। তারপরও কাজের ধীর গতির জন্য নানা অজুহাত ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশনের। আমাদের প্রজেক্টের যে টাইম ছিল, আমরা এই সময়ের মধ্যে আমাদের ল্যান্ড অ্যাকুইজিশনের সমস্যা ছিল এবং আমাদেরও কিছু সমস্যা ছিল। এসব কারণে আমরা কাজ সম্পূর্ণ করতে পারিনি। তবে সড়ক বিভাগের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান প্রভাবশালী হওয়ায় বারবার তাগাদা দিয়েও কাজ এগিয়ে নেওয়া যাচ্ছে না। ঠিকাদার আছে ওয়াহিদ কনস্ট্রাকশন, এ কিন্তু অনেক বড় ঠিকাদার, কিন্তু ইমেজ ভালো না। খুলনা অঞ্চলে কাজ নিয়ে ফেলে দেয়, একই ঠিকাদার বারবার কাজ। খুলনা অঞ্চলে নড়াইল মাগুরা রোডে কাজ চলতেছে, কাজ করে না, কারোর কথাও শুনে। তো প্রতিনিধি যারা আছে সবাইকে জানিয়েছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, ইভেন সচিব মন্ত্রী মহোদয় তাদের মিটিং করে খুঁজে পাওয়া যায় না। কাজ শেষ করতে আরও 2 বছর সময় চায় ঠিকাদারি প্রতিষ্ঠান, আর নির্দিষ্ট সময়ে কাজ না করলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। টাইম এক্সটেনশন আবেদন করেছি, এর মধ্যে ইনশাল্লাহ শেষ হবে আশা করতেছি। কত টাইম চেয়েছেন? আমরা চেয়েছি 2026 সালের 30 জুন পর্যন্ত আমরা টাইম এক্সটেনশন চেয়েছি। জিনিসটা কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেশন থেকে আগাচ্ছে। এখন সে যদি মনে করে না কাজটা আমি সুন্দরভাবে শেষ করে দেবো, তাহলে টার্মিনেশন না হয়ে পেনাল্টি কম হতে পারে, আর যদি না হয় তাহলে অন্য ব্যবস্থা। বর্তমানে ভৈরব সেতু প্রকল্পের ব্যয় 717 কোটি টাকা, যার মধ্যে সেতু নির্মাণে 302 কোটি 78 লাখ টাকা ধরা হয়েছে, যা আরও 100 কোটি টাকা বাড়াতে সচেষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। সীমান্তবর্তী এলাকায় যে কোনো সময় বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালাতে পারে এমন আশঙ্কায় যশোরের বেনাপোলে সতর্কতা জারি করা হয়েছে। গতকাল বিকেলে 49 বিজিবির বিওপি এলাকায় মাইকিং করা সহ নানাভাবে সতর্কতা জারি করেছে বিজিবি। দুর্ঘটনা এড়াতে সীমান্তের কাঁটাতারের আশেপাশের এলাকায় চাষাবাদ ও ঘাস কাটা সহ কোনো কাজে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। গেল সোমবার গভীর রাতে মহেশপুর সীমান্তের বিপরীতে ভারতীয় সীমান্তে বিএসএফ এর এক সদস্যকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় যে কোনো সময় বিএসএফ এপারের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি করতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মিয়ানমারের সেনাবাহিনী বিদ্রোহী গোলাগুলিতে ঝুঁকিতে সেন্ট মার্টিনসের মানুষ, দ্বীপে খাদ্য সংকট সামলাতে বিকল্প পথে নৌ চলাচল শুরু। কোরবানির ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন সড়ক, মহাসড়ক ও নৌপথে বাড়ছে যানবাহনের চাপ, ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছেন যাত্রীরা। দারিদ্র্য, অশিক্ষা ও অসচেতনতায় বাড়ছে বাল্যবিবাহ, বিবিএস-এর হিসেব বলছে সবচেয়ে বেশি হচ্ছে বগুড়ায়, কমাতে বিয়ের তথ্য ডিজিটাল করার তাগিদ। এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন, অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল সন্ধ্যা 7টায় দেখার মতো।